আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: বাংলায় বন্ধ হবে সব অবৈধ মাদ্রাসা, মিলছে না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার, দাবি বিজেপি বিধায়ক সজল ঘোষের। সেমিনার রুমে কারা ছিলেন, টাকা দিচ্ছিলেন কে, কি জানালেন অভয়ার মা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক জরুরি, কিভাবে করবেন? আইনি বিভাগে অভিষেক, তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের এফআইআর, তোলপাড় ফেলা কাণ্ড রাজ্যে। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ড হাবড়ারের তৃণমূল বিধায়ক, নামল জনতার ঢল। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরপরই রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভা এবার রাজ্য জুড়ে সক্রিয় থাকা সমস্ত বেসরকারি ও কথিত অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি শুরু করেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, খুব শীঘ্রই এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সরকারের এই সম্ভাব্য পদক্ষেপের পর রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ জানিয়েছেন, এটি তাদের দলীয় কর্মসূচিরই একটি অংশ। তার দাবি, বাংলায় যত সাহায্যবিহীন ও অবৈধ মাদ্রাসা রয়েছে সেগুলি বন্ধ করে দেওয়া হবে। তবে এই অভিযানকে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে দেখতে নারাজ তিনি। তার মতে, এটি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং সমস্ত ধরনের বেআইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান। সজল ঘোষ আরও মন্তব্য করেন যে মাদ্রাসা থেকে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার পাওয়া যায় না, তাই তাদের বিরোধিতা মাদ্রাসার বিরুদ্ধে নয়, বরং কেবল অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে। অবৈধ মাদ্রাসা বন্ধের পাশাপাশি খোলা জায়গায় বা রাস্তায় জনসাধারণের নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়েও সরকারের কঠোর অবস্থানের কথা উঠে এসেছে। বিজেপি বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এ বিষয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ুক, কিন্তু রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। কলকাতার রেড রোড এলাকায় অতীতে যেভাবে নামাজ পড়া হতো, এখন থেকে আর সেই পরিস্থিতি দেখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন। অর্জুন সিংয়ের অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে রেড রোডে হওয়া গণজামাতের কারণে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ওই এলাকায় সেনাবাহিনীর প্রশিক্ষণ ব্যাহত হতো এবং প্রশাসনিক জটিলতা তৈরি হতো। সরকারের এই সব পদক্ষেপের মধ্যেই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারির একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি প্রকাশ্যে জনসভায় দাবি করেছেন, আগামী 5 বছর তিনি কেবল তাদের জন্যই কাজ করবেন যারা তাকে ভোট দিয়েছেন। কোনো মুসলিম ভোট তিনি পাননি উল্লেখ করে তিনি জানান, মুসলমানদের জন্য তিনি কোনো কাজ করবেন না বা কোনো শংসাপত্র জারি করবেন না। নিজের এই মন্তব্যে অনড় থেকে একে শতভাগ তুষ্টিকরণের রাজনীতি বলে অভিহিত করেন তিনি। যদিও অবৈধ মাদ্রাসা বা রাস্তায় নামাজ বন্ধের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে ক্ষমতাসীন দলের বিধায়কদের এই সব মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক বিতর্ক তীব্র রূপ নিয়েছে। বিরোধী দলগুলি একে ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ হিসাবে দেখছে, অন্যদিকে শাসক দল একে আইন শৃঙ্খলা রক্ষা এবং বেআইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ প্রশিক্ষণ ব্যবস্থা হিসাবে তুলে ধরছে। আরজি করের ঘটনায় ভয়াবহতায় শুধু এ রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল। অভয়া কাণ্ড নিয়ে ফের শোরগোল রাজ্যে। নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর আসনে এবার শুভেন্দু অধিকারী, আর প্রতিশ্রুতি মতো অভয়া কাণ্ড নিয়ে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সব বিষয় খতিয়ে দেখার পর আরজি কর কাণ্ড নিয়ে 3 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ড হলেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্ত। এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করবে রাজ্য, একথাও জানান তিনি। শুধু 3 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা নয়, কোন কোন বিষয়গুলি নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে সেই বিষয়গুলিও স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আমরা শুধুমাত্র পূর্বের সরকারের যে লোকেরা ছিল, বিশেষ করে পুলিশ আধিকারিকরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে বড় অভিযোগ যেটা মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছে, নির্যাতিতার মায়ের পক্ষ থেকে 2 জন পুলিশ কর্তা সরকারের
সরকারের পক্ষ থেকে টাকা দিতে চেয়েছিল, এটা তদন্ত করতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘটনার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেওয়া, টাকা দেওয়া, এই সব দিকটি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর পারিপার্শ্বিক যা আছে, যেমন ফোনের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলি সব বার করা হবে। তখন যারা অফিসার ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের কোনো নির্দেশ ছিল কিনা, সব বার করা হবে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ নিয়ে অভয়ের মা জানান, এই আইপিএস অফিসাররা সেমিনার রুমে ছিলেন এবং ইন্দিরা মুখার্জি সেমিনার রুমে কারা কারা ছিল সাংবাদিক বৈঠক করে মিথ্যে কথা বলেছেন। আর অভিষেক গুপ্তা, তিনি আরও মেয়ের মৃতদেহের সামনেই তার বাবার হাতে টাকা ধরাতে এসেছিলেন এবং সেটা যাতে আমরা না বলি তার জন্য ধমক দেওয়া হয়েছিল আমাদের। কেন বলেছে যখন আর তোমার মেয়ের বিচার পাবে না, এটা বলে একটা ভিডিও করে নিয়েছিল জোর করে। আমাদের 4 দিন সব সময় বলা হতো কিছু বলবে না, বললে মেয়ের বিচার হবে না। 4 দিন সত্যিই আমরা বলতে পারতাম না ভয়ে। অভয়ের মা আরও জানান, মেয়েকে তো হারিয়ে ফেলেছি, ন্যায়ের পথে থাকবো, সেই বলেই আমি বলে ফেলেছিলাম। সেদিন যদি আমি না বলতাম তবে হয়তো কোনোদিন আমি বলতে পারতাম না। অন্যান্য বাবা মায়েরা যেমন মুখ খোলেন না, ভয় পান, ওই টাকাটা ধরেন, আমি তাদেরও বলবো প্রতিবাদ করতে শিখুন, টাকাটা ধরবেন না। প্রধানমন্ত্রী এসে আমার মাথায় হাত রেখে আশ্বাস জুগিয়ে গিয়েছিলেন, সেটার দাম রেখেছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং যিনি নতুন মুখ্যমন্ত্রী তাকেও আমি প্রণাম জানাই। জুনের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক না থাকলে কি মিলবে না টাকা? কিভাবে করবেন লিঙ্ক, জানুন বিশদে। বঙ্গে পালাবদল হতেই পূর্বতন সরকারের মতোই লক্ষ্মীর ভাণ্ডারের আদলে রাজ্যের সমস্ত মহিলাদের 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে বিজেপি সরকার। বাংলায় বারে বারে ভোটের প্রচারে এসে সে কথাই শুনিয়েছিলেন মোদি শাহ। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে বাংলার ডাবল ইঞ্জিন সরকার। সূত্রের খবর, 1 জুন থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তবে তার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে ফোন নম্বর ওর আধার নম্বর লিঙ্ক। কিভাবে বুঝবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা আছে কিনা? বিস্তারিত জানতে দেখতে থাকুন প্রতিবেদনটি। এই ডিবিটি লিঙ্ক হলো আসলে ডিরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে সরকারি প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংকেই চলে আসবে। আর আধার লিঙ্ক যদি করা না থাকে তাহলে টাকা পেতে সমস্যা হবে। এর জন্য এনপিসিআই এর পোর্টালে গিয়ে আধার নম্বর লিঙ্ক দিয়ে তথ্য যাচাই করতে পারেন আপনি যদি, অথবা সরাসরি ব্যাংকে গিয়ে বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে অনলাইন অফলাইনেও ফর্ম জমা দিয়ে এই ডিবিটি করাতে পারেন। ইউআইডিএআই এর মাধ্যমে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যান, আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করুন, যেখানে ব্যাংক সিটিং স্ট্যাটাস নামে একটি অপশান পাবেন। ওটাতে ক্লিক করলে দেখিয়ে দেবে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টটি এনপিসিআই এর সঙ্গে লিঙ্ক হয়ে আছে এবং লাস্ট আপডেট কবে হয়েছে সেই তারিখও দেখা যাবে। এছাড়াও সরাসরি লিঙ্কে গিয়ে আধার নম্বর দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। আপনার ব্যাংকের অফিসিয়াল নেট ব্যাংকিং পোর্টাল অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপে লগ ইন করুন। এরপর মেনু থেকে সার্ভিস, আধার সার্ভিস অথবা আধার সিটিং লিঙ্ক অপশনটি খুঁজুন। এরপর আপনার 12 সংখ্যার আধার নম্বরটি সেখানে টাইপ করুন। ডিবিটির সুবিধা পাওয়ার জন্য যে কনসেন্ট বক্স বা শর্তাবলী থাকে সেটিতে টিক দিন। আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি বসিয়ে সাবমিট করুন। এরপরে মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে ভেসে উঠবে আপনার ডিবিটি লিঙ্কের সর্বশেষ আপডেট। বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বড়সড় আইনি বিপাকে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হাবড়ারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় গত 15ই মে দুপুরে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় তিনি প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন।
রাজীব সরকার নামে এক সমাজকর্মী দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর সোমনাথ সিংহ রায়কে। অভিযোগকারী রাজীব সরকারের দাবি, গত 27শে এপ্রিল থেকে 3রা মের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী জনসভা থেকে উস্কানিমূলক বক্তব্য পেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গত 7 এপ্রিল কলকাতায় আয়োজিত একটি প্রাক নির্বাচনী সভায় অভিষেকের একটি মন্তব্যকে ঘিরেও মূল বিতর্ক তৈরি হয়েছে। সেখানে তৃণমূল সাংসদকে বলতে শোনা গেছে, আমি দেখে নেব 4ঠা মে কে তাদের বাঁচাতে আসে, দিল্লি থেকে কোন গডফাদার তাদের রক্ষা করতে আসেন তাও আমি দেখে নেব। এফআইআরে উল্লেখ করা হয়েছে, ডিজে বাজানো সংক্রান্ত বিতর্কিত মন্তব্য এবং বিরোধী কর্মীদের লক্ষ্য করে তার এই ধরনের আক্রমণাত্মক ও হুমকিসুলভ ভাষা সমাজে বিদ্বেষ ছড়াতে পারে এবং এর ফলে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। তৃণমূল নেতার বিরুদ্ধে দাঙ্গা বাঁধানোর উস্কানি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা, ভীতি প্রদর্শন এবং মিথ্যা প্রচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে এই আইনি টানাপোড়েনের ঠিক একদিন আগেই রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের বর্ষীয়ান তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও লোকসভায় দলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি এজলাসে সশরীরে হাজির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যে ব্যাপক হিংসা ছড়িয়েছে, যেখানে অন্তত 10 জন তৃণমূল কর্মী খুন হয়েছেন এবং 150 থেকে 160টি দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আদালতে কিছু ছবি পেশ করে তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের চোখের সামনে নারী, শিশু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সুনির্দিষ্টভাবে নিশানা করা হচ্ছে। সাধারণ মানুষের সুরক্ষায় তিনি আদালতের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। পরিস্থিতি বিবেচনা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা কড়া হাতে বজায় রাখার স্পষ্ট নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন, নির্বাচন পরবর্তী হিংসায় ভয়ে যারা ঘরছাড়া হয়েছেন, রাজনৈতিক রং না দেখে তাদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই মামলার গ্রহণযোগ্যতার প্রশ্নটি খোলা রেখে আদালত রাজ্য সরকারকে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে এবং পরবর্তী শুনানির জন্য আরও 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে। একদিকে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগ, আর অন্যদিকে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের এফআইআর। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পারদ যে এক ধাক্কায় অনেকটাই চড়ে গেল তা বলাই বাহুল্য। পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসে জেলা সফর শুরু করেছেন শুভেন্দু অধিকারী, আর তার মধ্যে প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হাবড়ারে এসেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা গেল অবাক করা দৃশ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে হাজির হলেন তৃণমূলের এক বিধায়ক। ডায়মন্ড হাবড়ারে সদ্য নির্বাচিত পান্নালাল হালদার পৌঁছে যান জেলা প্রশাসনের দপ্তরে। তখন বৈঠক শুরু হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর। এদিকে ডায়মন্ড হাবড়ারের বিধায়কের বৈঠকে ডাকা হয়েছে, আর তাই বিজেপির বিধায়কদের পাশাপাশি হাজির হয়ে গেলেন তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। জানিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে, কারণ এখন বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। সেখানে প্রধান বিরোধী দলের বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। এই বিষয়ে দলের অবস্থান কি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডায়মন্ড হাবড়ার, সুন্দরবন এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের শীর্ষ অফিসারদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলায় পৌঁছেই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্রের বিধায়কদের নিয়েও বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। এই এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প চলছে সেগুলি সম্পর্কে খোঁজ নেন তিনি। যে আবাসিক হোটেলে পর্যালোচনা এবং প্রশাসনিক বৈঠক চলছে, সেখানে রীতিমতো কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অনুপ্রবেশ ইস্যু থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক বিষয়ে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। এছাড়া পুলিশ কর্তাদের সঙ্গে যখন
বৈঠক করছেন মুখ্যমন্ত্রী, তখন বিধায়ক পান্নালাল হালদার দাঁড়িয়ে বাইরে প্রশ্ন করতেই তিনি বলেন, আমি তো দেখা করতে এসেছি, শুভেচ্ছা জানাতে এসেছি। উনি তো বিধায়কদের ডেকেছেন বৈঠক করতে নয়, উনি আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন আর তাই আমি এসেছি। একজন মুখ্যমন্ত্রী আসছেন, আমি মনে করি একজন বিধায়ক হিসাবে আমার তাকে স্বাগত জানানো উচিত। দলের অনুমতি নিয়ে আসেনি, মুখ্যমন্ত্রী ডায়মন্ড হাবড়ারে আসছেন, উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, আমি তাই এসেছি। আমি তার সঙ্গে দেখা করে ফিরে যাব। আমি তো মিটিংয়ে যাচ্ছি না, শুধু দেখা করতে এসেছি। দেখা করে ধন্যবাদ জানাবো। আমার হাত ধরে বলেছে, পান্নাদা তুমি থেকো। আমি বলেছিলাম প্রোটোকল তো থাকবে, বলেছিল তবুও তুমি থেকো, আমি এসেছি, চলে যাচ্ছি।